আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিমা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন, ভিসি হাসিবুরে 10 বছর সহ 25 জনের বিভিন্ন মেয়াদে সাজা। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। জালিয়াতির অভিযোগে শেরপুর জামাত প্রার্থীর ভোট বর্জন, শান্তিপূর্ণ ভোট হয়েছে বললেন সিইসি। বিশ্ববিদ্যালয় বাদে মহানগরীর বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 3 দিন অনলাইন, বাকি 3 দিন অফলাইন ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অভিন্ন প্রশ্ন পরীক্ষা। এবং সারা দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, আরও 7 শিশুর মৃত্যু। আতঙ্কিত না হয়ে বাসায় চিকিৎসা দেওয়ার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই গণ আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, পুলিশ সদস্যরা অমানুষে পরিণত হয়ে নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করে। রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহত আবু সাইদের পরিবার, আর রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। জুলাই গণ আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে বুক চিতিয়ে 2 হাত প্রসারিত আবু সাইদ হয়ে উঠেছিলেন স্বৈরাচার বিরোধী মানুষের প্রেরণা। পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ার এই ভিডিও গণমাধ্যমে প্রচারের পরেই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ। নির্মম এ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের 6 আগস্ট বিচার শুরু হয়। 5 মাস 21 দিনে বিচারিক কার্যক্রম শেষ হয় গত 27 জানুয়ারি। মামলায় 30 আসামির মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রক্টর সহ 4 শিক্ষক, আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ 8 পুলিশ সদস্য, ছাত্রলীগের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী। এদের মধ্যে গ্রেফতার 6 আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। পর্যবেক্ষণে বলেন, সেদিন অমানুষে পরিণত হয়েছিলেন পুলিশ সদস্যরা। আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। 10 বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, কমেল বড়ুয়া। এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির জায়গা থেকে আগেই আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের আইজিপি, তাদের কিন্তু আরেকটি মামলায় শাস্তি হয়েছে। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেন নিহত আবু সাইদের 2 ভাই, যারা আবু সাইদকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন এবং তাকে পেটানো ছাত্রলীগ নেতাকর্মীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয়নি, এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। এবং ছাত্রলীগ সভাপতি যে কমেল বড়ুয়া ছিল, কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি রাষ্ট্রপক্ষ। জানান, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। আর সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবীদের দাবি, সর্বোচ্চ আদালতের রায়ে খালাস পাবেন আসামিরা। মহামান্য আপিল বিভাগে যথাসময়ে আপিল দায়ের করে আপিল শুনানি অন্তে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ খালাস পাইব। এইটা পর্যাপ্ত আমাদের কাছে মনে হয়নি, তো সেটাই আমরা দেখি। আমাদের জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু পর্যালোচনা করার পরে আমাদের তো আপিল করার সুযোগ আছে। রায়ের পর আদালত থেকে আসামিদের বের করার সময় তারা উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এএসআই আমির হোসেন। জয় বাংলা স্লোগান দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি কনস্টেবল সুজন চন্দ্র রায়। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি 4র্থ রায়। আমাদেরকে ফাঁসাইছে, টাকা
এটা দিতে পারি না জন্য হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নির্দোষ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় সন্তুষ্ট নন তার পরিবারের সদস্য ও সহযোদ্ধারা। রংপুর পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বামনপুর গ্রামে নিজ বাড়িতে আবু সাইদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম জানান, আবু সাইদ হত্যার হুকুমদাতাদের শাস্তি না হওয়ায় তারা আপিল করবেন। অপরদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের সহযোদ্ধারাও রায়ে সন্তোষ প্রকাশ করেননি। তারাও হত্যাকাণ্ডের সাথে জড়িত ও আসামিদের কাঙ্ক্ষিত শাস্তি না হওয়া ও কিছু আসামিকে চার্জশিট থেকে বাদ দেওয়ার অভিযোগ তোলেন। এই রায়ে সন্তুষ্ট নয় আমি। কনস্টেবলের ঘেরে মৃত্যুদণ্ড হয়েছে, তাদের উপর লেভেলের অফিসাররা যারা সমর্থন করেছে গুলি করার জন্য, মারার জন্য, তদন্ত করে মৃত্যুদণ্ড বেশি করে দেওয়া উচিত। বিচার এখনো সঠিক হয় নাই, বিচার আরো করতে লাগবে। আমরা এই জন্য আমার অন্তর ঠান্ডা হয় নাই। সরকারের কাছে আমাদের এই দাবি। শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনে নির্বাচন শেষে এখন চলছে ভোট গণনা। এই দুটি আসনে সকাল 7:30 থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল 4:30 পর্যন্ত। এদিকে শেরপুর ৩ আসনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জামাতের প্রার্থী মাসুদুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এদিকে জামাতের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি। বগুড়া ও শেরপুর প্রতিনিধিকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। শ্রীবর্দী ও ঝিনাইগাতি নিয়ে সংসদীয় আসন শেরপুর ৩। জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় স্থগিত হয়ে যায় এই আসনের নির্বাচন। নতুন তফসিল অনুযায়ী বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ। আসনটি সীমান্তবর্তী হওয়ায় আগে থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নির্বাচন কমিশন। তবে বেলা বাড়ার সাথে সাথে উত্তপ্ত হতে থাকে নির্বাচনী মাঠ। বিভিন্ন কেন্দ্র থেকে সংঘর্ষের খবর আসে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। বিকেল 3:15টার দিকে কারচুপি সহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামাতের প্রার্থী মাসুদুর রহমান। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। তবে ধানের শীষের প্রার্থী বিএনপির মাহমুদুল হক রুবেলের দাবি, পরাজয় নিশ্চিত জেনে শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জামাত। এদিকে বগুড়া ৬ আসনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সদর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে 12 ফেব্রুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে ঢাকা 17 আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নিয়ম অনুযায়ী একটি আসন রেখে বগুড়ার আসনটি ছেড়ে দেন তিনি। এই আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশাহ আর জামাতের হয়ে লড়েন আবিদুর রহমান। বগুড়ায় যে এতদিন ক্যাম্পেইন চললো, একটি সুষ্ঠু সুন্দরভাবে প্রচার প্রচারণা চলছে। এখানে সবাই সৌহার্দ্যপূর্ণমূলক ভাবে আমরা প্রচার করেছি, কোনো বাধাবিঘ্ন হয়নি। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মতোই শেরপুর 3 ও বগুড়া 6 আসনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে 2 আসনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আপনারা দেখেছেন, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে, এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া যাতে খারাপ না হয়, এইটা আমরা জোর দিয়েছি। ইসি সুষ্ঠু নির্বাচন আয়োজনে উদাহরণ সৃষ্টির কথা বললেও জামাতের দাবি, দলীয় সরকারের অধীনে হওয়া এই নির্বাচনে কারচুপির দায় এড়াতে পারে না নির্বাচন কমিশন। মিজান শাহজাহান, এটিএন বাংলা। মহানগর এলাকার কিছু নির্দিষ্ট স্কুলে শনিবার থেকে 3 দিন অনলাইন এবং 3 দিন শ্রেণীকক্ষে ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের সাথে আলোচনা করে তিনি একথা জানান। জ্বালানি সংরক্ষণ এবং যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে শনি, সোম ও বুধবার স্কুলে গিয়ে ক্লাস এবং রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সকল শিক্ষার্থী এখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। মন্ত্রী বলেন, শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়হীনতার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে অনেক সময় নষ্ট হচ্ছে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বৈশ্বিক জ্বালানি টানাপোড়েনের প্রভাব বাংলাদেশে বেশ ভালোভাবেই পড়েছে।
পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনে স্পষ্ট সংকট কতটা ঘনীভূত, তাই কর্মঘণ্টা কমানো সহ নানাভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালাচ্ছে সরকার। এবারে ঢাকা মহানগরীর যানজটপ্রবণ ও জনপ্রিয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন এবং 3 দিন শ্রেণীকক্ষে ক্লাস নেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এতে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করতে পারবে। আমরা শনিবার থেকে ক্লাস শুরু হলো, ফিজিক্যালি ক্লাসে আসবে শনিবার, ক্লিয়ার? রোববারে ফিজিক্যালি আসবে না, সোমবারে ফিজিক্যালি আসবেন, মঙ্গলবারে আসবেন না, বুধবারে আসবেন, বৃহস্পতিবারে আসবেন না। তার মানে শনি সোম বুধ এই 3 দিন স্কুলে আসবে। আর এইভাবে আমরা প্রোগ্রাম শুরু করলাম। সারা দেশেই আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপলেট করা যাবে না যে লেখাপড়া ধস নামবে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মশালায় মন্ত্রী বলেন, সারা দেশে এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে। প্রশ্নপত্র যেন ফাঁস না হয় এবং আমরা চাই বাংলাদেশের সকল শিক্ষার্থীরা সকলের জন্য একক প্রশ্নে পরীক্ষা দেয়। এই সিলেটের একটা প্রশ্ন, রাজশাহীর একটা প্রশ্ন, ঢাকার একটা প্রশ্ন। এ সময় শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মন গড়া কর্মকাণ্ড এবং সমন্বয়হীনতায় দেশের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। মধ্যের চেয়ারে বসেছে যে মন্ত্রী, তার দায়িত্ব ছিল 16 বছরে এসএসসি পাস করিয়ে দেওয়া। হঠাৎ করে বোর্ড এসে বলে যে আমরা পরীক্ষা নেব। আচ্ছা, তোমরা তো ডিসেম্বরে কোর্স শেষ করেছো, পরীক্ষা নেওয়ার জন্য তোমার জীবন থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত ওদের রেজাল্ট দিবে নাকি? তাহলে এই জানুয়ারি টু আগস্ট এই তোমার জীবন থেকে 8টি মাস কে নিল? বোর্ড। তারপরে আমরা আবার প্রোগ্রাম দিচ্ছি, জানুয়ারিতে ভর্তি হবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তুমি কোর্স কমপ্লিট করেছিলে ডিসেম্বরে, জানুয়ারি তো আরেক ডিসেম্বর, জাতির জীবন থেকে 1 বছর নষ্ট হলো। পরীক্ষকরা ঠিকমতো পরীক্ষা নিচ্ছেন কিনা সেটা নিশ্চিতে র্যান্ডম স্যাম্পলিং করে খাতা দেখা এবং ডিজিটাল নকল রোধে আইন করা হবে বলে জানান মন্ত্রী। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সারা দেশে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মাঝে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশু মারা গেছে। রাজশাহীতে উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে আরও একজন শিশু মারা গেছে খুলনাতেও। এদিকে রাজধানী শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে বিশেষ সেবায় 2টি আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে থেকে গত 1 সপ্তাহে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শতাধিক শিশু। আরও জানাচ্ছেন আদিম মোহাম্মদ। সারা দেশে হামের রোগী বাড়ার পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরার পরিসংখ্যানও বাড়ছে। গত 1 সপ্তাহে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শতাধিক শিশু। এই হাসপাতালে হামের চিকিৎসায় বিশেষ সেবা দিতে চালু করা হয়েছে 2টি আলাদা ওয়ার্ড। 2 ওয়ার্ড মিলে গত 1 সপ্তাহে প্রায় 175 জন রোগী আমরা ভর্তি দিয়েছি এবং তার মধ্যে থেকে 175-এর মধ্যে 140 জনের মতো রোগীকে আমরা সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। একাধিক কারণ থাকতে পারে, যতদূর ধারণা মানে হাম প্রতিরোধের যে উপায় আমরা ভ্যাকসিন যেটা বলি MR ভ্যাকসিন, এটা দেওয়াতে কোনো কমতি থাকতে পারে। এটা হচ্ছে এটা প্রাপ্যতা এবং হচ্ছে যারা টিকা গ্রহীতা দুই দিক থেকেই হয়তো কোনো অবহেলা বা নেগলিজেন্সি আছে, এটার জন্য হতে পারে। চিকিৎসকরা বলছেন রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দেওয়া হচ্ছে। তাছাড়া আতঙ্কিত না হয়ে প্রাথমিক অবস্থায় বাসায় রেখেই শিশুদের চিকিৎসা দেওয়া যেতে পারে বলেও পরামর্শ দিয়েছেন তারা। এদিকে দেশের 30টি উপজেলায় 3য় দিনের মতো টিকাদান কর্মসূচি চলছে। এর মাঝেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে গত 17 মার্চ থেকে হাসপাতালটিতে 9 শিশুর মৃত্যু হয়েছে। 324 জন হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 239 জন। বর্তমানে চিকিৎসাধীন 76 জন। ওদিকে রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। তাছাড়া সবশেষ 24 ঘন্টায় রোগ সন্দেহে 24 জন ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক। বর্তমানে রামেকে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 132 জনে। চলমান এই প্রাদুর্ভাবে
এখন পর্যন্ত 479 জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে প্রাণ হারিয়েছে 50 জন। রামেক হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর বলছেন, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিতে গুরুত্ব আরোপ করেছেন তিনি। পাবনায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সেবা নিতে চিকিৎসক ও কর্তব্যরত নার্সদের হিমশিম খেতে হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। ওদিকে খুলনায় হামের প্রকোপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার উপসর্গ নিয়ে 10 মাসের শামীম নামের এক শিশু মারা গেছে। এতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি প্রথম কোনো শিশু প্রাণ হারালো। আদিব মোহাম্মদ, ATN বাংলা। যশোর শহরতলি নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ড্রাম ভর্তি 43,044 লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে গোডাউন মালিক হাসিব ইমামিকে 50,000 টাকা জরিমানা করা হয়। পরে এসব তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, ভোজ্য তেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে এসব তেল মজুত করা হয়েছিল। এদিকে সিরাজগঞ্জে অবৈধভাবে ভোজ্য তেল ও LPG গ্যাস সিলিন্ডার মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় রূপচাঁদা কোম্পানির ডিলার সঞ্জয় অ্যান্ড ব্রাদার্সের গোডাউনে 23,000 লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদের সন্ধান পাওয়া যায়। পরে তা ন্যায্য মূল্যে খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এদিকে পুষ্টি কোম্পানির ডিলার আল আমিন এন্টারপ্রাইজের গোডাউনে অবৈধভাবে মজুদ এবং মেয়াদ উত্তীর্ণ তেল পাওয়ায় তাদেরকে 15,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকার নির্ধারিত দামে চেয়ে বেশি দামে LPG গ্যাস সিলিন্ডার বিক্রি করায় নিপু এন্টারপ্রাইজকে 40,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোজ্য তেলে অবৈধ মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সকালে শহরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রশাসনিক মনিটরিং ও কার্যকর ব্যবস্থা না থাকায় শুধু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ভোজ্য তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং অতিরিক্ত দামে তা বিক্রি করছে। মানববন্ধন থেকে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে LP গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে 2 পাইকারি বিক্রেতাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে উপজেলার সিট স্টোর ও হবির বাড়ি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাব 14 এর যৌথ অভিযানে NN এন্টারপ্রাইজকে 1 লাখ টাকা ও মিম এন্টারপ্রাইজকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস সালাম এই অভিযান পরিচালনা করেন। তেল নিতে আসা মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় পাবনা শহরে কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোটরসাইকেল চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুপুরে শহরের রাধানগর ফরিদ ফিলিং স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল মিয়া বাইকারদের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে অনেকেই তা দেখাতে পারেনি। এ সময় 8 থেকে 10 জন চালককে জরিমানা করা হয়। এই ঘটনা দেখে লাইনে দাঁড়িয়ে থাকা বেশিরভাগ মোটরসাইকেল চালক সেখান থেকে পালিয়ে যান। লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তে গুলিতে নিহত আলী হোসেনের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। আইনি প্রক্রিয়া শেষে গতরাতে ভারতের মাথাভাঙ্গা থানা পুলিশ বাংলাদেশের পাটগ্রাম থানা পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করে। পরবর্তীতে নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের কাছে মরদেহটি বুঝিয়ে দেওয়া হয়। বিজিবি ও BSF এর কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। বুধবার ভোরে পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে পূর্ব পানিয়াটারি এলাকায় BSF টহল দলের গুলিতে নিহত হন আলী হোসেন। এই বিষয়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হলে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় BSF দুঃখ প্রকাশ করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।